মাদক এই একটা ছোট্ট শব্দের মধ্যে লুকিয়ে আছে ভয়াবহ অভিশাপ। যিনি মাদক নেন তিনি তো বিপদে পড়েনি, কিন্তু তার সাথে আরো বেশি বিপদে পড়ে যান তার পরিবার, তার আশেপাশের সবাই। সারা বিশ্ব জুড়ে মাদকের এই ভয়াবহতা ক্রমশ গ্রাস করে নিচ্ছে আমাদের সমাজকে, পরিবারকে, পুরো বাংলাদেশকে। এত সচেতনতা চলছে, সবাই আমরা জানি যে মাদকের কি ভয়াবহতা, এবং মাদক শেষ পর্যন্ত মৃত্যুকেই নিশ্চিত করে। সব কিছু জানার পরেও এর ভয়াবহতা কমছে না। কেন কেন মানুষ মাদক গ্রহণ করছে? কেন মাদক বাজারে পাওয়া যাচ্ছে? এত প্রচারণা, এত অভিযান চালানোর পরেও কেন কমছে না মাদকের আমদানি এবং সরবরাহ? এসব নিয়ে আজকে আমরা কথা বলবো, এবং কথা বলবার জন্যে আমাদের সাথে আজ রয়েছেন জনাব মোহাম্মদ গোলাম আজম, অতিরিক্ত মহাপরিচালক, যুগ্ম সচিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপরে রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব যার প্রতিষ্ঠান মাদক আক্রান্ত তরুণ তরুণীদেরকে আলোর পথ দেখান। এই প্রতিষ্ঠানটির নাম বারাকা, এবং তার পরিচালক ব্রাদার নির্মল ফ্রান্সিস গোমেজ, সিএসসি। এবং আমাদের সাথে আছেন চিকিৎসা মনোবিজ্ঞানী এবং অ্যাডিকশন সংক্রান্ত বিষয়ে তিনি বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ আমির হোসেন। স্বাগত আপনাদের তিনজনকেই আমাদের আজকের এই আলোচনা, মাদক নির্মূলে আমরা কি করতে পারি এবং কি করে সমাজে আমরা আশার আলো ছড়িয়ে দিতে পারি। প্রথমে আসতে চাই জনাব মোহাম্মদ আমির হোসেন আপনার কাছে। কেন সবকিছু জানা সত্ত্বেও আমাদের তরুণ তরুণীরা, কিশোর কিশোরীরা মাদকের ভয়াবহতাকে বেছে নিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে সবাই এটাই ভাবে যে মাদক ব্যক্তি ইচ্ছা করেই নেয়, এটা নিলে এটা চাইলেই নেওয়া যায়, চাইলেই বন্ধ করা যায়। আসলে বিষয়টা না। সবার আগে এই জায়গায় যে একটা মানুষের ভ্রান্ত ধারণা আছে, সেটার কারণে মাদকাসক্ত বাড়ছে। কারণ হচ্ছে মাদক একটা কেমিক্যাল। আমি যেটাই বলি, এটা ক্যানাবিস বলি, আমরা ইয়াবা বলি, যাই বলি, এটা কেমিক্যাল। কেমিক্যাল কি করে? আমাদের বডিতে গিয়ে এটা একটা ক্রিয়া প্রতিক্রিয়া করে। তো এই ক্রিয়া প্রতিক্রিয়ার কারণেই আমাদের মধ্যে কিন্তু একটা অনুভূতি হয় যে ওইখানে যে মজাটা ব্যক্তি আটকে যায়, এই মজাটা বারবার পেতে চায়। এই বারবার পেতে যাওয়ার কারণে এক সময় দেখা যায় ব্যক্তি শুরুতে যেভাবে নেয়, পরে বারবার নিতে চাওয়ার যে ইচ্ছাটা তাকে এখানে আসক্ত হতে বাধ্য করে। এই ক্ষেত্রে আমি আপনার কাছে একটা ছোট জিনিস জানতে চাইবো যে আমাদের বাংলাদেশে যদি 100 তরুণ তরুণী বা কিশোর কিশোরী দেখি, তাদের মধ্যে তো বেশিরভাগই নিচ্ছে না, অল্প সংখ্যক মানুষ নিচ্ছে। তো এই ইচ্ছাটা তো আরো অনেকেরও করতে পারে, তারও তো নিচ্ছে না। তাহলে কেন ওই সার্টেন পার্সেন্ট আমাদের কিশোর কিশোরী বা তরুণ তরুণী তারা কেন নিচ্ছে এটা জানা সত্ত্বেও? তারা জানা সত্ত্বেও শুরুতে কিন্তু কেউই আসলে আসক্ত হয় না। আমরা অনেকেই আছে যেটা হয় যে কিউরিসিটি, এখন যদি বলি কারণগুলো কি, কারণের সাথে এটা যুক্ত থাকে। অনেক তরুণ তরুণী আছে, অনেকেই আছে, শুধু তরুণ তরুণী না, অনেক বয়সেরই মানুষ যারা কৌতূহলের বসে সবাই না। মাদক নেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে কৌতূহল। গবেষণা কি বলছে যে কি ধরনের মানসিকতার লোকজন এতে পরে আসক্ত হয়ে পড়ে? মাদক নেওয়ার তো আরো অনেক কারণ আছে, কৌতূহলই একমাত্র কারণ না। আমি যদি বলি পারিবারিক জায়গা থেকে, যে ফ্যামিলির বাচ্চারা একটু ডিপ্রাইভ থাকে ফ্যামিলির কাছ থেকে, বাবা মার কাছ থেকে, তো তারা দেখে যে এটা খেলে তো একটা আনন্দ বা মজা পায়, সে তখন ওই মজাটা বারবার নিতে চায়। কিন্তু যে বাচ্চাটা ফ্যামিলিতেই বাবা মার কাছে মজা পায়, আনন্দ পায় ফ্যামিলি, সে কিন্তু তখন ওইটা নিয়ে খুব একটা মাথা ঘামায়ও না। আমরা ওইটাও দেখেছি। ঠিক একইভাবে এরকম করে যার প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলো আমরা বলি, বেঁচে থাকার জন্য প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলো যারা বেশি পায়, সে আসলে ওই জায়গায় খুব একটা যায় না। এটাও আমরা যেমন দেখেছি, যারা প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলো যাদের অনেক কম, তাদের জন্য আসলে মজা পাওয়ার, আনন্দ পাওয়ার জায়গাটা ওইখানে খুঁজে পায়। সেই জায়গা থেকে অনেকেই আসলে আসক্ত হয়ে যায়। আসক্ত হওয়ার আসলে একটা কারণ না, কৌতূহল তার একটা মাত্র। অনেক ধন্যবাদ জনাব আমির হোসেন। আমি আপনার কাছে ফিরবো, আমার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আপনার জন্য, কিন্তু তার আগে আমি ফিরতে চাই আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাননীয় অতিরিক্ত মহাপরিচালক এবং যুগ্ম সচিব জনাব গোলাম আজমের কাছে। আপনার কাছে জানতে চাইব, সরকার তো বছরের পর বছর
বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে, প্রচুর প্রচারণা চলছে, টেলিভিশনে, পত্রিকায়, সব জায়গাতে আলোচনা হচ্ছে। এত কিছু করার পরেও কেন এটা নিয়ন্ত্রণে আসছে না? সরকারি দপ্তর হিসাবে আমাদের এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 90-এর দশকে আমাদের এটার প্রতিষ্ঠা হয়। আমরা 3টি জিনিস নিয়ে কাজ করছি। একটা হলো গিয়ে আমাদের এই মাদকের যে সাপ্লাই, আরেকটি ডিমান্ড এবং হার্ম, এই 3টা রিডাকশন করার চেষ্টা করছি। বাংলাদেশ মূলত মাদক উৎপাদনকারী দেশ না। আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে, দুষ্ট চক্রের মাধ্যমে হোক আমাদের সমাজে এটা ঢোকানো হচ্ছে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চেষ্টা করছি আমাদের গঠন হওয়ার পর থেকে আমাদের নিজের ক্যাপাসিটি বিল্ড আপের মাধ্যমে তাদেরকে, এই ব্যবসায়ীদেরকে ধরা, এবং যারা আসলে মূলত যারা কেরিয়ার তারাই বেশি ধরা পড়ছেন। আর যারা মূল হোতা তাদেরকে ধরতে যে আমরা ইদানিং একটা নতুন ব্যবস্থা নিয়েছি, সেটা হলো মানি লন্ডারিং মামলা। অর্থাৎ যে মাদকটা নিয়ে আসছে সে কিন্তু মূলত ব্যবসায়ী না, সে শুধু কেরিয়ার, কিন্তু মূল ব্যবসায়ীরা ধরতে গেলে এই টাকার অনুসন্ধান করতে গিয়ে আমরা মূল হোতাকে পেয়ে যাচ্ছি। এরকম আমরা কয়েকটি প্রায় 12-13টার মতো এরকম মামলা করেছি এবং সাকসেসফুলি এই মূল হোতাদেরকে চিহ্নিত করতে পেরেছি। সেই কারণে আমরা চেষ্টা করছি যে সাপ্লাইটা যদি একটু কমিয়ে আনতে পারি তাহলে মাদকের ভয়াবহতা কমানো কিছু হলো সম্ভব হবে। আপনার কি কোনো রকম সীমাবদ্ধতা রয়েছে, সেটা লোকবল হোক কিংবা আইন হোক কিংবা আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো রয়েছে তাদের কাছ থেকে কি আপনারা যথাযথ সাপোর্ট পাচ্ছেন কিনা? বাংলাদেশে যদি 1,57,000 বর্গ কিলোমিটার হয়ে থাকে, তো এই জায়গার মধ্যে আমাদের ফোর্স আছে মাত্র 1600। তো এতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যারা সরাসরি আমাদের কাজ করে, তো এতে আপনি নিজেও বুঝতে পারছেন আমাদের পার্সেন্টেজটা কত মানে পৌর। তারপরও আমরা আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের সহায়তায় আমরা এই কার্যক্রমকে বেগবান করে নিচ্ছি, কিন্তু অপ্রতুল। আবার আরেকটি ইস্যু আছে, সেটা হলো বর্ডার এলাকা। বর্ডার এলাকা মূলত সেরে আমাদের সরাসরি কাজ করার সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা বিজিবির একটু হেল্প নেই, তাছাড়া পুলিশেরও হেল্প নিয়ে থাকি, র্যাবের হেল্প নিয়ে থাকি। ইদানিংকালে আমাদের আর্মিও, সেনাবাহিনী আমাদের হেল্প করছেন। অনেক ধন্যবাদ। আমরা জানি যে যেসব তরুণরা বা আমাদের যারা মাদক আক্রান্ত হয়ে যায় তারা সাময়িকভাবে সুস্থ হয়ে গেলেও দেখা যায় পরবর্তীতে আবার মাদকে আসক্ত হয়ে পড়ে। এরকম অনেক ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে মাদক আসক্তদের নিয়ে, এবং আপনি যেহেতু নিজে প্রতিনিয়ত এনাদেরকে নিয়ে কাজ করছেন, তো এই মাদক মুক্ত করার জন্য তাদেরকে আলোর জীবনে ফিরিয়ে আনার পথে কি কি চ্যালেঞ্জ আপনি দেখেছেন? আপনাকে ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ যদি বলি এইভাবে যে ইউএনওডিসি আমাদের যে তথ্য 2023 সালে দিয়েছেন, সেটা হলো যে সারা বিশ্বে মাদক আসক্ত ব্যক্তিদের মধ্যে 7 জনে 1 জন চিকিৎসা নিতে আসে মাত্র। আর সেটার হার বাংলাদেশে আরও কত কম সেটা আমরা বুঝতে পারি, কারণ আমাদের ডায়াবেটিস হাসপাতালে গেলে লাইন দিতে হয়, কিন্তু মাদকাসক্ত পুনর্বাসন চিকিৎসা কেন্দ্রে আসলে পরে রোগী নাই। তার মানে সামাজিক একটা বাধা রয়েছে। আচ্ছা, আমি আপনাকে জানতে চাই, অনেকের ধারণা যে এই ধরনের যেখানে চিকিৎসা সহায়তা দেওয়া হয়, পুনর্বাসন করা হয়, এই জায়গাগুলো সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট বলি বা এগুলো খুব এক্সপেন্সিভ। আমাদের দেশের সাধারণ মানুষরা যেহেতু খুব বেশি অর্থ ব্যয় করার সক্ষমতা রাখেন না, এক্ষেত্রে তারা হয়তো অনেক সময় আসেন না। আমি এই মুহূর্তে আমরা যেই চিকিৎসা পদ্ধতিতে আছি, 2 জন সাইকোলজিস্ট, 1 জন সাইকিয়াট্রিস্ট, 1 জন ডাক্তার, তারপর হাউস কাউন্সিলর তো আছেই, সব কিছু মিলিয়ে একজন রোগীর পিছনে দৈনিক 2350 টাকা পড়ে। এটা যদি মাসে হিসাব করি, পরিবারের পক্ষে সেটা দেওয়া সম্ভব না। কারণ একজন আসক্ত তার পরিবারের সব কিছু শেষ করে দেওয়ার পরে নিরুপায় হয়ে আমাদের কাছে আসে। সে তার নিজের জীবন শেষ করে দেয়, সে অর্থ শেষ করে দেয়, সে তার সম্মান শেষ করে দেয়, সামাজিক মর্যাদা শেষ করে দেয়, তার পেশাগত কার্যক্রম শেষ করে দেয়। আর সেই ক্ষেত্রে পরিবারগুলি আসলেই পারছে না। সেদিক থেকে যদি কোয়ালিটি সম্পন্ন এই চিকিৎসা আমরা দিতে চাই, খুবই কঠিন। তো সেদিক থেকে এটা আরেকটা বড় চ্যালেঞ্জ যে পরিবারগুলো এই সমস্যা। সরকার কি করতে পারে? এই যে এত এক্সপেন্সিভ একটা চিকিৎসা বা পুনর্বাসন ব্যবস্থা, কি করা যেতে পারে? এই জায়গাটাতে খরচটা আমরা কি করে কমিয়ে আনতে পারি? দেখেন, ওই উন্নত বিশ্বে আমি বেশ কিছু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে গিয়েছি।
সেখানে যে ব্যবস্থাটা মূলত এই কাজটা রাষ্ট্রের, রাষ্ট্রের তো সম্ভবত কিছু অলরেডি এরকম কিছু পুনর্বাসন কেন্দ্র, মাদক নিরানব্বই কেন্দ্র আছে। আমি just আপনার কাছে জানতে চাই, আমাদের সরকারিভাবে 4টি আছে, আমরা আরো 7টি অনুমোদন পেয়েছি, হলে মোটামুটি 11টি হয়ে যাবে। এই 4টিতে ধর কত সংখ্যক মাদকাসক্তকে আপনারা ভর্তি করতে পারেন বা সেবা দিতে পারেন? এখানে আসলে এটা লং টার্ম, একজন যখন মাদক সেবীকে যখন ভর্তি করানো হয়, সে 2 মাসও থাকতে পারে, 1 মাসও থাকতে পারে, সিরিয়ালি অনেক পরে থাকে। আবার কেউ কেউ এসে আপনাদের যদি বলি সিট, যদি বলি আমরা আসন সংখ্যা আমাদের আমাদের সেন্ট্রাল যেটা আছে তেজগাঁতে, এটাতে প্রায় 200 জনের আছে। আচ্ছা, আর বাকি 3টিতে? বাকি 3টে এরকম না, 20, 40, 50 এরকম আচ্ছা আছে। তাহলে ধরে নিচ্ছি প্রায় 300 এর মতো। না, রোগী কিন্তু আরো বেশি। না, রোগী বেশি, সিট 300। হ্যাঁ, কিন্তু রোগী অনেক বেশি আছে, তাদেরকে কাউন্সিলিং করে করে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমি ফিরতে চাই ব্রাদার আপনার কাছে। আপনি বলছিলেন যে রাষ্ট্র দায়িত্ব নেয়। একটা তো হচ্ছে রাষ্ট্র তাদের সাধ্যমতো চেষ্টা করছে, আর্থিকভাবে কি কোনো সহায়তা আপনারা রাষ্ট্রের কাছ থেকে পান এটি পরিচালনা করার জন্য? যেটা বলতে চাচ্ছিলাম, মূলত এই বিষয়টা রাষ্ট্রের দায়িত্ব, যেখানে আমরা প্রাইভেট যেই প্রতিষ্ঠানগুলি 399টা আমরা চালাচ্ছি খুব যুদ্ধ করে। সেই ক্ষেত্রে যেমন ধরেন যেই সমস্ত এক্সপার্টিস দরকার, ডাক্তার, সেখানে সাইকিয়াট্রিক, সাইকোলজিস্ট, কমপক্ষে এই মেজর ফাংশনগুলি যদি রাষ্ট্র আমাদেরকে নিশ্চয়ন করে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যয় অনেক কমে যাবে, যেই ভারটা অভিভাবকের উপর কম পড়বে। আচ্ছা, তো ডেপুটেশনে যদি তাদেরকে আপনাদের এই সংস্থাগুলোর সাথে কাজ করার সুযোগ করে দেন, তাহলে আপনাদের জন্য খরচটা কম করার একটা সহায়ক করা সম্ভব। আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছিলাম যে সরকার আমাদেরকে অনুদান দেন, তবে সেই অনুদানটা কিসের ভিত্তিতে? সরকারি যে রিকোয়ারমেন্টগুলি আছে একটা সেন্টারের, সেই রিকোয়ারমেন্টগুলি আমরা যখন সাবমিট করি, ওনারা দেখেন সন্তোষজনক কিনা। কিন্তু আমার প্রশ্ন, যাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না, তারা তো কোনোদিন উঠে আসবে না। সেই ক্ষেত্রে সমতালে সবাইকে উঠিয়ে আনার একটা তাদের রিকোয়ারমেন্ট তারা যেন ফুলফিল করতে পারেন, সেবা দিতে পারেন, সে ব্যাপারে সহায়তার কথা আপনি বলছেন। অনেক ধন্যবাদ ব্রাদার ফ্রান্সিস। ডক্টর আমির, আপনার কাছে আসবো জানতে যে আমাদের ধারণা যে শহরের ছেলেরাও শৃঙ্খল, তারা বেশি মাদকাসক্ত। ইদানিং পত্রিকায় পড়ছে যে না, গ্রামের ছেলে মেয়েরাও এখন অনেক বেশি মাদকাসক্ত। আসলে কারা বেশি? আসলে এখানে এটা এক্স্যাক্ট যদি আমরা বলি, এখন কোনো জায়গায় কম নাই। আমি যদি বলি 2020 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা ডেটা আছে, যেখানে দেখানো হয়েছে 16 থেকে 25 এই বয়সী মানুষের মধ্যে সবচেয়ে বেশি মাদক নেয়। এবং এখানে গ্রাম এবং শহরের মধ্যে এখন কিন্তু আর আপনার কোনো ভেদাভেদ নাই যে কারা কম নেয়। গ্রামে এখানে আপনি পার্থক্য পাবেন মাদকের ধরন। যেমন ঢাকার যারা এক রকমের মাদক নেয়, আপনি যদি একটু গ্রামের দিকে যান, তার আরেক ধরনের, কোথাও সস্তা। আমরা এইটাকে গুরুত্ব দিই, ঢাকা এবং ঢাকার বাইরে না। এখন যুব সমাজের মধ্যে যদি আমরা বলি 100 জনের মধ্যে যদি আমরা দেখি যখন 70-80 জনই মাদক নেয়, সেই জায়গায় আসলে আর গ্রাম শহর দিয়ে আর এটাকে আমার মনে হয় আলাদা করে রাখার সুযোগই নাই। বিভিন্ন বর্ডারে এমন এমন মাদক উদ্ধার করতেছেন যেটা আসলে মানুষ নতুন করে নাম জানতেছে। ঠিকই বলেছেন। ফিরতে চাই আমাদের অতিরিক্ত মহাপরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনাব মোহাম্মদ গোলাম আজম, আপনার কাছে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই যে নিয়ন্ত্রণ করতে পারার পেছনে কি কি কাজ আপনারা আগামীতে করতে যাচ্ছেন? আমরা একটু চেষ্টা করছি, আমাদের রিহেবিলিটেশন সেন্টার আমাদের বিভিন্ন এনজিও আছে, ওনারা করছেন। আমরা সরকারিভাবেও আমরা আমাদের মহাপরিচালক যোগদান করার পরে আমরা টেকনাফের দিকে একটা জায়গা নেওয়ার চেষ্টা করছি, সেটা হলো রিহেবিলিট করা। ওখানে কেন? কোলাহলতার মধ্যে এই জিনিসটা আসলে তাদেরকে ভালো ট্রিটমেন্টে আনা সম্ভব হবে না। একটু বিচ্ছিন্ন রেখে তাদেরকে একটা বুস্ট আপ করতে হবে। তার নিজেকে যদি সে না চিনে, সে সমাজে এসে যদি তাকে কেউ স্টিগমা দেয়, তখন সে এটাকে অ্যাবজর্ব করতে পারবে না, তখন আবার সে মাদকের দিকে চলে যাবে। তাকে বুস্ট আপ করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা একটা রিহেবিলিট সেন্টার করতে সরকারিভাবে, যদিও আমাদের চেষ্টাটা খুব ছোটই হবে, যেটা আমাদের বললেন যে 18.7%, তাহলে প্রায় 1 কোটি আপনি ধরে নেন, 1 কোটি লোকের একটা রিহেবিলিট সেন্টার আমাদের দ্বারা করা সম্ভব নয়। আমি অবশ্যই আহ্বান জানাবো বারাকার মতো এরকম প্রতিষ্ঠান যারা আছে, এই প্রতিষ্ঠানগুলি রিহেবিলিটেশনের দিকেও যাবে। আমাদের সমাজের সামাজিকতার যে চিত্র আছে, চিত্রটা তো যদি আমরা পজিটিভ অ্যাটিটিউড না করতে পারি,
ইন্ট্রোডিউস না করতে পারি, তাহলে কিন্তু তাদেরকে আসলে আমরা মূল স্রোতে নিয়ে আসতে পারবো। একদমই তাই, একদমই তাই। ধন্যবাদ আপনাকে। আসতে চাই ব্রাদার ফ্রান্সিস আপনার কাছে। বলা হয় যে একবার এই নেশাতে আক্রান্ত হয়ে গেলে সে বারবার আক্রান্ত হয় এবং কখনোই নেশামুক্ত হতে পারে না, এই ধারণাটা আমাদের সমাজে আছে, কতটুকু সত্যি? একদম সত্যি না। আমাদের একটা স্লোগান আছে, একজন আসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপও নয়, সে অসুস্থ। যদি এই স্লোগান সত্য হয়, তার চিকিৎসা লাগবে। পৃথিবীতে যে কোনো রোগের চিকিৎসা আছে, এমনকি সর্বশেষ ভয়ানক ভাইরাস করোনা আসছে, আমরা জানতাম না কী করতে হবে, কিন্তু কিছুদিনের মধ্যে ভ্যাকসিন বের হয়ে গেছে। তাহলে মাদকাসক্তি যদি একটা অসুস্থতা হয়, বিষয়টা এরকম, মাদকাসক্ত আসলে দুইভাবে হয়। মূল কারণটা হলো ব্যক্তি নিজে, তার মানসিকতা, তার ইচ্ছা, তার চাহিদা, তার প্রবণতা, তার অনুভূতি। দ্বিতীয়টা হলো পারিপার্শ্বিক বা সহায়ক কারণ, সেটা হলো যে বন্ধুমহলের চাপ, পরিবেশ ইত্যাদি ইত্যাদি। এটা তো অলরেডি আপনারা আলাপ করেছেন। আমি জাস্ট জানতে চাচ্ছি যে আমরা বলি যে মাদক একটা ভয়াবহ বিষয়, মাদক খুব খারাপ, মাদক খেলেই হয়, আসলে ক্ষতিটা কি হয় আমাদেরকে একটু যদি বলেন যে কি কি ক্ষতি হয়? মাদক যেটা করে, প্রথমত ব্যক্তিকে আত্মনিয়ন্ত্রণহীন করে, নিজের উপর কন্ট্রোল থাকে না, নিজের উপর কন্ট্রোল থাকে না। তারপর যখন একজন ব্যক্তির নিজের উপর কন্ট্রোল থাকে না, তখন সে যে কোনো কিছু করতে পারে। জি। আর সেই যে কোনো কিছু করতে গিয়ে তার সামাজিক ক্ষতি হয়, তার পারিবারিক ক্ষতি হয়, তার আর্থিক ক্ষতি হয়, তার ধর্মীয় ক্ষতি হয়, তার স্বাস্থ্যের ক্ষতি হয়, তার মনের ক্ষতি হয়। এতগুলি ক্ষতি পূরণ করা রিহ্যাবের পক্ষে সম্ভব হয় না। এই জন্য আমরা সবচেয়ে বেশি জোর দিই প্রথমে তার শারীরিক চিকিৎসা, ডিটক্সিফিকেশন। ইটস ফর 1 উইক, 2 উইক, 3 উইক ক্রাইটেরিয়া অনুসারে সেখানে মেডিকেল ট্রিটমেন্ট হয় ডিটক্সিফিকেশনের জন্য। তারপর আস্তে আস্তে আমরা চেষ্টা করি তার মানসিক সুস্থতা, যেখানে সাইকিয়াট্রিক, সাইকোলজিস্ট কাজ করেন। এবং এই দুইটা দিয়ে আমরা যেটা চেষ্টা করি, তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস সৃষ্টি করা যে মাদক থেকে সুস্থ হওয়া সম্ভব, আসক্তি থেকে সুস্থ হওয়া সম্ভব। এবং তার একটা ডিটারমিনেশন আনতে হবে, একটা সিদ্ধান্ত নিতে হবে, এবং সে কনভিক্টেড হবে, ইট ইজ পসিবল। এই কনভিকশনটা পাবে কোথায়? ওই যে আমাদের যে প্রোগ্রাম, আর তার অগ্রে যারা চলছে, সিনিয়র ভাইয়েরা, সিনিয়র রিকভারিরা, যাদেরকে আমরা প্রায়শই ঢুকতে দেই, আনতে দেই, আসতে দেই, তারা সাহস দেয়। তো সেইভাবে আমি বলতে চাই যে এখন বিশ্বে 42 থেকে 45% হলো রিকভারি হার। ইউএনওডিসি তারা বলছে রিল্যাপস হয় 40 থেকে 60%। তার মানে ঠিক উল্টা, সুস্থ হয় 40 থেকে 60%। তাহলে যদি সেটা হয়, তাহলে সেই কথাটা ভুল যে আসক্তি থেকে মুক্তি পাওয়া যায় না। জি, অনেক ধন্যবাদ ব্রাদার ফ্রান্সিস। আবির, আপনার কাছে আপনার গবেষণা কি বলছে, আমরা কি কি পদক্ষেপ নিলে আমাদের কিশোর কিশোরী, তরুণ তরুণীদেরকে এই ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা করতে পারবো? আমাদের পরিবারে যারা আছেন, পরিবার কি কি ভূমিকা নিতে পারে, কি কি কাজ করতে পারে, একজন সামাজিক মানুষ হিসেবে আমাদের কি কি দায়িত্ব পালন করতে হবে? আপনি যদি সংক্ষেপে টু দি পয়েন্ট বলেন। তো আমরা কি করতে পারি? বাচ্চাকে শোনা, তার কথাগুলো শোনা, তার সাথে আমার একটা রিলেশনশিপ, কিছু বন্ধুত্ব গড়ে তোলা, সে যাতে আস্থা পায়, সে যাতে আমার সাথে কথা বলতে চায় এবং আমাকে শুনতে হবে তার নিডটা, তার বিষয়টা, তার সমস্যাটা। পরিবারে যখন কেউ দেখবে যে এই ছেলেটা বা মেয়েটা মাদকে ঢুকে গেছে, তাকে স্টিগমাটাইজ না করা, কারণ এটা একটা রোগ। উনি যেটা বলেছেন, আসলে মেডিকেল সায়েন্স কিন্তু এটাকে বলা হয় অ্যাডিকশন ইজ এ ক্রনিক রিল্যাপসিং ব্রেইন ডিজিজ বলা হয়। দ্যাট মিনস এটা একটা রোগ। এখন আমরা কিন্তু ওই যে স্টিগমার জায়গা থেকে কিন্তু তাকে লুকিয়ে রাখি এবং অনেক দুর্ঘটনার খবর আমরা দেখি। তাহলে পরিবারকে কি করতে হবে? রোগটা সম্পর্কে জানতে হবে এবং তাকে হেল্প করতে হবে। বাচ্চাকে সন্দেহ না করে, যদি দেখে সে কোনোভাবে মাদকে আসক্ত হয়ে গেছে, কোনোভাবে সে এটাতে জড়িয়ে গেছে, সেটা নিয়ে তার সাথে মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, গালিগালাজ না করে তাকে সেই বিষয়টাকে অ্যাওয়ার করা এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা নিয়ে যাওয়া। এই ভুলটা ম্যাক্সিমাম পরিবার করে। আমার সাথে আপনি বা এখানে আমার স্যার যারা আছেন একমত হবেন যে এই ভুলের কারণে, লুকায় রাখার কারণে পরিবার অনেক ধরনের ডিজাস্টার হয়। তো এই জায়গায় পরিবার যেটা করতে পারে, সন্তানের বন্ধু যেমন হতে পারে, তারা জেনে যায়, যদি জেনেও যায় তার সন্তান এই পথে চেয়েছে, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তাকে ইগনোর করে না, তাকে পাশ কাটিয়ে না। সামাজিকভাবে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমাদেরকে মাদককে এখন আর শুধু কোনো ব্যক্তির চারিত্রিক একটা সমস্যা বলা যাবে না, এটা একটা রোগ হিসেবে দেখতে হবে এবং এটা
স্টিগমা যেটা নিয়ে স্যারও বলে উনিও বলেছেন, এটা নিয়ে আমি বলি যে আজকের অনুষ্ঠানটাও কিন্তু সেই স্টিগমার প্রিভেনশনের একটা উদ্যোগ। স্টিগমা নিয়ে রাষ্ট্র সমাজকে একসাথে কাজ করে। অনেক ধন্যবাদ জনাব আমির হোসেন, খুব চমৎকার করে বলেছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আপনাদের তিনজনকে ধন্যবাদ। অনেকগুলো তথ্য আপনাদের কাছ থেকে পেলাম, সেটা যদি আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আরেকবার বলি, সেটি হচ্ছে যে মাদকের ব্যবহার বাড়ছে, শহরের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে গ্রামে। এখন ইকুয়ালি সব জায়গাতেই এটি সহজলভ্য হয়ে উঠছে এবং আমাদের কিশোর তরুণীরা আক্রান্ত হচ্ছে। মাদক গ্রহণ আসলে ঘটে একটি অসুস্থতার কারণে। সকল অসুখের যেমন চিকিৎসা আছে, মাদকেরও তেমন চিকিৎসা আছে। রাষ্ট্র সীমিত ক্ষমতা নিয়ে চেষ্টা করে যাচ্ছে যতদূর সম্ভব এটিকে নিয়ন্ত্রণ করা, বিশেষ করে এটি যে ডিস্ট্রিবিউশন সেই ব্যবস্থাটিকে ভেঙে দেয়া এবং যারা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা। তার পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছেন এই রিহ্যাবিলিটেশন এবং চিকিৎসার জন্য। কিন্তু তার চাইতেও বেশি প্রয়োজন যেটি আজ উঠে এলো আমাদের আলোচনায়, সেটি হচ্ছে আমাদের সন্তানেরা, আমাদের পরিবারের মানুষগুলো যেন এই পথেই পা না বাড়ায়। প্রিভেনশন এবং আমাদের সমাজে আমরা যারা আছি, যে সমস্ত সামাজিক সংগঠনগুলো আছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, আমরা যারা তাদের বন্ধুবান্ধব পরিচিত জন আছে, আমাদের দায়িত্বও অনেক তাকে সমাজে সহজভাবে গ্রহণ করে নেওয়া। সে যে মাদক আসক্ত হয়েছিল এই কথাটা তাকে বারবার মনে করিয়ে দেবার কোনো দরকার নেই, বরং তাকে উৎসাহ দিতে পারি যাতে সে নিজের মধ্যে সেই প্রণোদনাটা পায় ভালো হয়ে উঠবার এবং আলো ছড়াবার। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি এগিয়ে আসতে পারি, তাহলেই মাদকের অভিশাপ থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে পারি, দেশকে আলোর পথে নিতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।